সবাই ভালো আছেন নিশ্চয়ই। স্বাগত জানাচ্ছি চলতে চলতে অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি মাহফুজ মিশু, আর আজকে আমার অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব নুরুল ইসলাম বিএসসি। স্বাগত আপনাকে মাননীয় মন্ত্রী। কেমন আছেন আপনি? ভালো আছে। আপনার জীবনের গল্প আমরা শুনতে চাই, এবং যে প্রশ্নটা করার লোভ আমি প্রথমেই সামলাতে পারছি না সেটা হচ্ছে যে আপনার নাম হচ্ছে নুরুল ইসলাম বিএসসি, এবং এদেশে অনেক লোক বিএসসি পাশ করেছে, কিন্তু বিএসসি ভাই হচ্ছে একজনই। এই নামটা বিএসসি হয়ে ওঠা রহস্যটা কি? রহস্যটা হলো যে আমি যখন বিএসসি পাশ করি তখন এই দেশে খুব বেশি মানুষ বিএসসি পাশ করতো না, এবং আমি বিএসসি পাশ করার আগে থেকেই স্কুলে বিজ্ঞান এবং অঙ্ক পড়াতে শুরু করি। শিক্ষক হিসাবে পড়াতে শুরু করার সাথে সাথে আমার নাম আর ভুলে গিয়ে সবাই বিএসসি টিচার হিসেবে সবাই পরিগণিত হয়েছে, এবং সমস্ত সোসাইটি, সমস্ত সমাজে বিএসসি হিসেবে পরিচিতি লাভ করেছে। এটার পর থেকে বিএসসি হয়ে গেল। তার মানে আপনার আসলে এক অর্থে পেশাগত জীবন শুরু হলো শিক্ষক হিসেবে। সেখান থেকে আপনি বড় ব্যবসায়ী হলেন? না, সেখান থেকে আমি কাস্টমসের সার্ভিস করছি, তারপরে বড় ব্যবসায়ী হয়েছি। তার মানে আপনি সরকারি চাকরিও করেছেন। এই জীবনে এই এত দিকে যাওয়া, শিক্ষক, সেখান থেকে কাস্টমসের চাকরি, সেখান থেকে ব্যবসা, সেখান থেকে রাজনীতি, এবং সেখান থেকে সবশেষ মন্ত্রী, জীবনে এত বৈচিত্র্য কেন? আপনার কি লক্ষ্য স্থির ছিল? লক্ষ্য ছিল আমার মানে উপরের দিকে যাওয়ার লক্ষ্য, মানে মানুষের সেবা করার লক্ষ্য। এই মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই আমি এগিয়ে যাচ্ছি, এবং এগিয়ে যাওয়ার পথে এই সমস্ত শিক্ষকতা করতে হয়েছে, তারপরে কাস্টমসের সার্ভিস করতে হয়েছে। কাস্টমার সার্ভিসে দেখি যে মানুষের কল্যাণ করা সম্ভব নয়, তখন ব্যবসাতে আসছি। ব্যবসাতে এসে দেখি যে ওখানেও খুব বেশি কল্যাণ করার সুযোগ নেই, তখন আমি রাজনীতিতে ঢুকেছি। রাজনীতি কিন্তু আমি 1959 থেকে ছাত্রলীগ করে চট্টগ্রাম কলেজ থেকে জীবনে শুরু করি। তো ওখান থেকেই আমার ছাত্র রাজনীতি ঢুকা। ছাত্র রাজনীতির পরে আমি 1988 ইংরেজিতে এসে সরাসরি আওয়ামী লীগে যোগদান করি, মূল রাজনীতিতে যোগদান করেছি। এই জন্য এই রাজনীতি করতে গিয়ে দেখেছি মানুষের কল্যাণ করা সম্ভব, এবং ওইখানে ব্যবসা এবং রাজনীতি দুটোটা একসাথে চলতে গিয়ে আমি যখন দেখেছি যে মানুষ অনেক পিছনে পড়ে গেছে, এই জন্য 27টি স্কুল কলেজ স্থাপন করেছি। 27 স্কুল কলেজ স্থাপন করেছি, 5-এর মধ্যে স্কুল স্থাপন করেছি, আলোচিত স্কুল করেছি। এগুলো করতে গিয়ে দেখে যে আরও ভালো লাগে, আরও করতে ইচ্ছে করে। এখন নতুন করে আরেকটা আরম্ভ করেছি। এটা দেখি এটা যদি হয়ে যায় তাহলে আমারটা 30টা হয়ে যাবে। জি, 1988 থেকে 2015, 2014 আপনি মন্ত্রী হলেন 2014-তে। তো 1988 মানে আপনার 15তে মন্ত্রী হলেন। 1988 ওদিকে 12 বছর, এদিকে আরো 14-15 বছর, 27 বছর পরে আপনি চট্টগ্রামের রাজনীতি থেকে কেন্দ্রের রাজনীতিতে সরকারের যে প্রশাসনিক যন্ত্র তার অংশ হলেন, এবং আপনাকে সবশেষ যে নির্বাচন, সেখানেও আপনাকে আপনার যে দল, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, তার সহযোগী দল, জোটের সহযোগী দল জাতীয় পার্টির জন্য আপনাকে আপনার আসনটিও ছাড়তে হয়েছে। আমরা জানি যে চট্টগ্রামের রাজনীতিতে ভয়ঙ্কর মেরুকরণ ছিল, বা এখনো হয়তো আছে। মরহুম আখতারুজ্জামান বাবু, এদিকে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী, সেখান থেকে আপনি একটা তুলনামূলক ক্লিন ইমেজ নিয়ে রাজনীতি করে গেলেন। এটা কিভাবে সম্ভব? আমি কারোর সাথে কোনো সময় কোনো ঝগড়া ফসাদে জড়িত হই নাই। রাজনীতিতে উত্থান পতন থাকে, রাজনীতিতে দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতা থাকে, কিন্তু আমি কোনো সময় দ্বন্দ্ব করিনি, আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি, এবং তাদের সাথে মিলেমিশে কাজ করেছি। মিলেমিশে কাজ করার পরিপ্রেক্ষিতে মানুষ তাদের চেয়ে আমাকে বেশি গ্রহণ করেছে। এটাই হলো মূল কথা। আচ্ছা, আপনি যে মন্ত্রী হলেন, এই মন্ত্রী হওয়ার পেছনে কি এবার মনে হয় যে সবশেষ 5 জানুয়ারি যে নির্বাচন, এবং সেই নির্বাচনে আপনার যে প্রতিদ্বন্দ্বিতা না করে আপনার নির্ধারিত আসনটি জিয়াউদ্দিন বাবলু সাহেবকে ছেড়ে দেওয়া, সেটি একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে বলে মনে হয়? আমি যদি নির্বাচনে থেকে সরে না দাঁড়াই, তাহলে জিয়াউদ্দিন বাবলু নির্বাচন করতে পারেন না। নির্বাচন করতে না পারলে তাহলে নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে একটা হযবরল অবস্থা সৃষ্টি হতে পারে। এই জন্য আমি ছেড়ে দিয়েছি যে আমার দলের স্বার্থে, আমার দল নির্বাচন করুক, আমার দল নির্বাচনে আসুক, আমার দল ক্ষমতায় যাক, এটার জন্য আমি ছেড়ে দিয়েছি। নাকি কেউ বলেন যারা আপনাকে পছন্দ করেন না, তারা বলেন যে বিএসসি সাহেব আগে থেকে জানতো উনি ছেড়ে দিলেন, উনি টেকনোক্র্যাট কোথায় মন্ত্রী হবেন? না, এরকম কোনো কথা ছিল না। এরকম কোনো অঙ্গীকার ছিল না। তবে আমি ছেড়ে দিয়েছি আমার দলের স্বার্থে, আমার দেশের স্বার্থে। আমি যদি ছেড়ে না দিই, দল একটা হযবরল অবস্থায় পড়বে। জামাত বিএনপি এসে জোটবদ্ধভাবে এবার বোমিং শুরু করবে, এই জন্য আমি ছেড়ে দিয়েছি।
এই ছেড়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে আমার দল ক্ষমতায় গেছে এবং নির্বাচন করেই ক্ষমতায় গেছে। আপনি শুরুর দিকে স্যার বলছিলেন যে আপনার জীবনের লক্ষ্য ছিল উপরের দিকে ওঠা। সেটার জন্য শিক্ষকতা থেকে শুরু করে সরকারি চাকরি। সেরকম আমার একটা বই আছে, শূন্য থেকে সব। শূন্য থেকে সব, অর্থাৎ শূন্য থেকে জীবন আরম্ভ করে 100-তে পৌঁছা। এই 100-তে পৌঁছার লক্ষ্যে আমি কাজ করে গেছি এবং এই কাজের সফলতা আমি এখন পেয়েছি ইনশাআল্লাহ। আপনি 27টির মতো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন নিজের উদ্যোগে, এবং পাশাপাশি আপনি লিখেন, আপনি নাট্যকার। আপনার নাটক শুধু মঞ্চস্থ হয়েছে না, টেলিভিশনেও দেখিয়েছে। তো ফলে আমরা জানি যে মানুষ যখন টাকা পয়সার পেছনে ছোটে তখন তার এই সৃষ্টিশীল জায়গাগুলো বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায়। এই যে এখনো হয়তো আমারটা নষ্ট হয় নাই, এই জন্য হয় নাই যে আমি এটা অভ্যাসটা আমার চট্টগ্রাম কলেজে থাকতে আমি লিখেছি। ওখান থেকে লেখা শুরু হয়েছে, ছাত্র জীবন থেকে লেখাজোখা শুরু। ওখান থেকে আমি কোনোদিন বিচ্যুত হই না, আমি লিখতেই থাকি। এই জন্য আমি উপর দিকে গিয়েও আমার এটা স্মরণ ঘটে নাই, এটা চলতেই থাকে। এখনও লিখি আমি লিখতে। কিন্তু আপনি এই নাটকের সঙ্গে কিভাবে জড়িত হলেন বা নাটকে কেন আসেন? নাটকে দেখছি যে নাটকের সংলাপের মাধ্যমে মেসেজগুলো মানুষের কাছে দেওয়ার সুযোগটা বেশি। বই পড়া থেকে নাটক দেখলে মানুষ বুঝতে পারে যে সরাসরি সে কোথায় গলত, সমাজে কোথায় অবক্ষয় আছে। এই অবক্ষয়গুলোকে তুলে ধরে আনার জন্য নাটকটাই এগুলো বিরাট মাধ্যম। এই জন্য অনেক বেশি কমিউনিকেটিভ হয়। এই জন্য নিয়ে আসে। আমরা আপনার মন্ত্রী জীবনের গল্প শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কথা বলবো নুরুল ইসলাম বিএসসির সঙ্গে। আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। বিরতির পর স্বাগত আরেকবার। চলতে চলতে অনুষ্ঠানে কথা বলছিলাম বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সঙ্গে। স্যার, আপনি এমন একটা মন্ত্রণালয়ের দায়িত্ব আপনি নিলেন, এবং যে অবস্থায় নিলেন সেই মন্ত্রণালয়টা নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে অর্থনৈতিক কারণ, বাংলাদেশের পুরো অর্থনীতির একটা বড় জায়গা সেটির উপরে দাঁড়িয়ে, এবং দ্বিতীয়ত হলো যে সময়ে আপনি নিলেন সে সময়ে শ্রমবাজারে এক ধরনের বন্ধা সময় চলছিল গত কয়েক বছর ধরে নানা কারণে। এই চ্যালেঞ্জটাকে আপনি কিভাবে দেখেন, এই মন্ত্রিত্বটাকে? মন্ত্রিত্ব যখন গ্রহণ করি, আমি শপথ গ্রহণ করার পরে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করি, তিনি বলেছেন যে আপনিই পারবেন, আপনাকে দিয়ে হবে। মধ্যপ্রাচ্যের মধ্যে চট্টগ্রামের লোক বেশি, আপনি করেন, আপনাকে আমি সাহায্য করব। বঙ্গবন্ধু কন্যা আমাকে সাহায্য করছেন, এবং এই মন্ত্রণালয়ের যে চ্যালেঞ্জগুলো আছে এই চ্যালেঞ্জগুলো আমি মোকাবেলা করছি। এবং এই বছর গত বছরের তুলনায় 1,30,000 লোক বেশি গেছে। যেহেতু আমি কোনো রকমের বাধ্যবাধকতা বেশি অ্যাপ্লাই করছি না, সরকারের আইন কানুন যা আছে তা মেনে যখন তারা আসে তখন আমরা তাদেরকে ছাড়পত্র দিই। 1 নম্বর চ্যালেঞ্জ কি নুরুল ইসলাম বিএসসির মন্ত্রী হিসেবে? 1 নম্বর চ্যালেঞ্জ হলো মন্ত্রী হিসাবে এই মন্ত্রণালয়কে ঢেলে ভালো করে সাজানো এবং সমস্ত সিস্টেমগুলোকে আইটির মাধ্যমে নিয়ে আসা, তথ্য প্রযুক্তির আন্ডারে নিয়ে আসা, যাতে ঠিক দিলে পরে সবগুলো বেরিয়ে আসে। এইটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা মোকাবিলা করতে গিয়ে আমি কিছু লোক আমদানি করছি, বাইরে থেকে নিয়ে আসছি, জনশক্তি প্রশাসনের সাথে কথা বলে নিয়ে আসছি, এবং ইনশাল্লাহ আমি 2-1 মাসের মধ্যে এটাকে আইটির মধ্যে নিয়ে আসতে পারবো। আপনি মন্ত্রিত্ব নেওয়ার আগে পরে আমরা দেখলাম সারা পৃথিবীতে মানব পাচার একটা বড় ইস্যু হয়ে গেল, এবং সে জায়গায় বাংলাদেশও এক জাহাজ মানুষ থাইল্যান্ড যায়, মালয়েশিয়া যায় অবৈধ পথে, এবং বাংলাদেশের মানুষের অনেকের ভিতরেই সেই টেন্ডেন্সিটা আছে, এবং এর সঙ্গে দালাল নানা রকম চক্র তারাও জড়িত। মানব পাচার বন্ধকে আদৌ করা সম্ভব? মানব পাচার তো অলরেডি বন্ধ হয়ে গেছে। এই পর্যন্ত আমি মন্ত্রিত্ব নেওয়ার পরে একটা মানব পাচার হয় নাই। মানে এই জন্য হয় নাই যে তারা যদি বৈধ পথে কম পয়সা দিয়ে যাওয়ার সুযোগ পায়, অবৈধ পথে অবলম্বন করবে কেন? আমি কম পয়সা দিয়ে কম খরচে বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছি, সুতরাং তারা অবৈধ পথটা পরিহার করেছে। এর সাথে সাথে স্বরাষ্ট্র পররাষ্ট্র সব মন্ত্রণালয়ের সমন্বয়ে আমরা এটাকে রোধ করতে সক্ষম হয়েছি। জি, আপনি যে মন্ত্রণালয়ের মন্ত্রী, এই মন্ত্রণালয়ের অনেক কিছুই যদি আপনি করেন তারপরে আপনার অনেকগুলো ইউনিট আছে তারা করে, কিন্তু এর সঙ্গে অনেকগুলো আন্তঃমন্ত্রণালয় এক ধরনের সমন্বয় করতে হয়। নিরাপত্তার বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়,
বিদেশে যেহেতু আপনাকে করতে হয়, ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিনিয়তই আপনাকে এক ধরনের সমন্বয় করতে হয়, কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত আমার শ্রম মন্ত্রণালয়। শ্রম মন্ত্রণালয়ের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা সমন্বয় করে দিতে হয়, বারবার টেলিফোন করে দিতে হয়, এবং করে দিলে পরে কাজটা আগায় বেশি। এই জন্য আমি এটাকে খুব দুরূহ কাজ মনে করি না। আপনি কি মনে করেন যে যদি সরকারের কেউ কোনোভাবে সহযোগিতা না করে, সেটা আমি একদম তৃণমূলের পুলিশ থেকে শুরু করে বন্দরের লোকজন বা যারা, তাহলে কি মানব পাচার হওয়া আদৌ সম্ভব ছিল বা সম্ভব ছিল না? যদি আসলে মানব পাচার হয় না, এটাকে পাচার বা অবৈধ পথে গমন, এটা অবৈধ পথে গমন বলা হয়। এটা হলো লোভের ব্যাপারে বা লোভের বশবর্তী হয়ে তারা সমুদ্র পাড়ে দিয়েছে, এবং পরবর্তীতে বুঝতে পেরেছে যে তারা লোভ করে ভুল করেছে। সুতরাং বৈধ পথে যাওয়াটা সবচেয়ে উত্তম পন্থা। এই উত্তম পন্থাটা তারা গ্রহণ করতে শুরু করেছে। শ্রমবাজার নিয়ে যদি স্যার কথা বলি, সৌদি আরব আমাদের সম্ভবত সবচেয়ে বড় বাজার আমাদের মানব সম্পদের, সেটি এখন কোন জায়গায় আছে? সেটা এখন তাদের সাথে সৌদি মন্ত্রী আমার কথা হয়েছে, এবং কথার মধ্যে ফাঁকে তারা আমাদের এখান থেকে মহিলা কর্মী চায়। আমাদের একা মহিলা কর্মী দেওয়া সম্ভব না, কারণ লোনলি ফিল করে। তাদের সাথে মহিলা কর্মীর সাথে একজন পুরুষ কর্মী, তার আত্মীয় স্বজন পুরুষ কর্মী আপনি নিন। তারা এগ্রি করেছে, বলে যে আপনি যদি 1 লাখ দেন, 1 লাখ পুরুষ কর্মী আমরা নেব, 2 লাখ দিলে 2 লাখ নেব। আপনি যত মহিলা কর্মী নেবেন তত সংখ্যাটাও দ্বিগুণ হবে। সৌদি আরব যেহেতু গুরুত্বপূর্ণ বাজার, ফলে সেই জন্যই কি সৌদি আরবের সঙ্গে থাকার একটা প্রচেষ্টা আপনার সরকারে? সৌদি আরবে আমাদের 15 লক্ষ থেকে 20 লক্ষ মানুষ কাজ করে, এবং এখনও তারা 5-7 লক্ষ লোকের তাদের চাহিদা আছে। এই চাহিদাকে লক্ষ্য করেই আমি ওখানে গিয়েছি, যে জোটের জন্য বা অন্য কিছুর জন্য আমি যাই নাই। অনেকেই বলেন যে শ্রম বাজারটায় বাংলাদেশের মানুষের যে পরিশ্রম, যে সুনাম, সেইটা গত কয়েক বছরে খানিকটা নষ্ট হয়েছে, এবং এই সুযোগে পাকিস্তান, ভারত, প্রতিবেশী অন্যান্য দেশ সেই বাজারটার দিকে অনেকখানি দখল করে ফেলেছিল। সেই জায়গা থেকে উদ্ধার করা সম্ভব না? উদ্ধার হয়ে গেছে অলরেডি, উদ্ধার করা সম্ভব। তো ওখান থেকে যদি নেয়, তারা 5টার পরে কাজ করে না, 5টার পরে জান দিলেও কাজ করবে না। এই জন্য কিন্তু বাঙালিরা 5টার পরে যদি বলে যে তার গাড়িটা একটু মুছে দিই, মালিকের সেবা একটা শুশ্রূষা বেরিয়ে দিই, 1 ঘন্টা তার সময় নষ্ট হলো, কিন্তু এই জন্য তার নামটা বেড়ে গেছে, এবং বাঙালিদের চাহিদাও বেড়ে গেছে। ওখানে ইমেজটা ভালো, চাহিদা বেড়ে গেছে বাঙালিদের। শ্রম বাজারে বাঙালিদের চাহিদা এখন অনেক বেশি। এখন স্যার প্রশ্ন হচ্ছে যে আপনি তো সব মানুষ আসলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পাঠাতেও পারবেন না, ফলে এর সঙ্গে বাইরা যারা এইসব ব্যবসা করে তারা জড়িত, এবং সবসময় এই অভিযোগটা আছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ প্রমাণিতও হয়েছে যে এই মানব সম্পদের ব্যবসা যারা করেন, বিদেশে লোক পাচারের বেসরকারি এজেন্ট যারা, তারা অনেকেই কেউ সরকারের পৃষ্ঠপোষকতায়, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় নানা রকমভাবে মানুষকে হয়রানির শিকার করেন, নির্যাতনের শিকার করেন, পাচার যে শব্দটা আমরা ব্যবহার করছিলাম সেটি করেন। বাইরা বা এদেরকে নিয়ন্ত্রণ করা কি আদৌ সম্ভব? যদি এরকম, এটা আপনি ঠিকই প্রশ্ন করেছেন, এরকম যদি কোনো অভিযোগ আমি পাই, তাহলে সঙ্গে সঙ্গে তার লাইসেন্স সাসপেন্ড করে দিই। যদি লাইসেন্স 3 মাস 4 মাস 1 বছর সাসপেন্ড করে, তার ব্যবসাটাই বন্ধ হয়ে গেল। এই জন্য তারা অবৈধ পথে এখন খুব বেশি চেষ্টা করছে না, বৈধ পথে তারা চেষ্টা করছে। সুতরাং এইটা বোধহয় আমার মনে হয় এটা বন্ধ হয়ে গেছে, অবৈধ পথটা বন্ধ হয়ে গেছে। তার মানে হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা থাকলে এগুলো বন্ধ করা সম্ভব। জি স্যার, আমরা আপনার সঙ্গে আরও কথা বলবো, আমাদেরকে আবারও একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, আবারও একটা ছোট্ট বিরতি নিতে চাই, আমাদের সঙ্গে থাকবেন, কথা বলবো নুরুল ইসলাম বিএসসির সঙ্গে। স্বাগত আর একবার চলতে অনুষ্ঠানে। বিশ্ব অর্থনৈতিক মন্দার পরে বাংলাদেশের অর্থনীতির জিডিপি যে জায়গায় আছে, সেখানে তো আমরা একটা স্থিতিশীল জায়গায় আছে, এবং 6-এর কাছাকাছি সবসময় থাকছে, এবার হয়তো বেশি হবে। 6.7 বা 7-এর কাছাকাছি যাবে অর্থমন্ত্রী বলছেন। এই জায়গায় আপনি মন্ত্রী হওয়ার পরে গুণগত কি পরিবর্তনটা আসলো যেটা আগে ছিল না? আগে যেটা ছিল না সেটা গুণগত পরিবর্তন হলো যে আমরা শ্রমবাজারটা আরও উন্মুক্ত করতে পারি। যে অস্ট্রেলিয়াতে উন্মুক্ত হচ্ছে, থাইল্যান্ড উন্মুক্ত হচ্ছে, সৌদি আরবটা উন্মুক্ত করেছি,
তারপর আমি ওই যে মধ্যপ্রাচ্য আরও অন্যান্য দেশে যাবো, ওগুলো মুক্ত করবো। আপনি তো মুক্তিযুদ্ধের আগের প্রজন্মের মানুষ, জি, জি। আপনি মুক্তিযুদ্ধ দেখেছেন, আপনি 52 করেছি। সালেও 52 আমি সালের আমার আন্দোলনেও ছোট- ছোট ছিলেন, ছোট ছিলাম। কিন্তু আমি সেটা করেছি। আপনার চোখের সামনে না, আমি গেছি, মিছিলে গিয়েছেন মিছিলে গেছি। প্রাথমিক স্কুলে পড়া। প্রাথমিক স্কুলে পড়ার পরেও আমি মিছিলে গেছি। আমি বঙ্গবন্ধুর সঙ্গে আপনার প্রথম দেখা বা সেই সাক্ষাতের বঙ্গবন্ধুর ঘটনাটা সঙ্গে জানতে আমার বহুবার দেখা হয়েছে। চাই। প্রথম দেখার কথাটা মনে পড়ে? প্রথম দেখার কথা তখন আমি ক্লাস 6-এ পড়ি, তখন তিনি মিসকা হোটেলে, চট্টগ্রামের মিসকা হোটেলে অবস্থান করছেন এবং জহুর চৌধুরীর সাথে বসে গল্প করছেন। তখন আমি ঢুকছি, বলে চুপকে, আমি তো তুই চিনে ফেলেছি, সাথে সাথে চিনে ফেলছে। এত মেমোরি তার, এত শার্প মেমোরি। চিনে ফেলে বলে, বস ওখানে, কিছু খাইছস? বলে খাই না, এটা চান এত এত খুব আন্তরিকতা। আমি কোনো নেতার কাছে কোনোদিন পাই নাই। মুক্তিযুদ্ধের সময় বেতারে, স্বাধীন বাংলা বেতার যেটি পরে হলো, সেই বেতারের সঙ্গে আপনার এক ধরনের সংশ্লিষ্টতা আচ্ছা, ছিল। আমার বাড়ির পাশেই ওই বেতারটা। জি, সেখানে কি ধরনের কাজ ওখানে করেছেন আপনি? প্রথমে হান্নান সাহেবের বক্তৃতা করছে, স্বাধীনতার ঘোষণা। স্বাধীনতার ঘোষণাটা হান্নান সাহেব দিয়ে আসছে। যদি হান্নান সাহেবের আগে কিন্তু আমাদের আখতারুজ্জামান চৌধুরী ছিলেন না, ওনার একটা ড্রাইভার ছিলেন নুরুল হক। নুরুল হকে কিন্তু এর আগেই মাইক দিয়ে, ঘোড়ার গাড়ি নিয়ে মাইক দিয়ে ঘোষণা প্রচার শুরু করেছে। যদি মুক্তিযুদ্ধের ঘোষক যদি হতে হয় তাহলে নুরুল হক হবে, নয়তো হান্নান সাহেব তো অবিরাম ঘোষণা দিয়ে গেছেন, সুতরাং হান্নান সাহেবই তো ঘোষক হিসাবে। ওইভাবে যদি ঘোষক বলি। স্যার, এই আপনি তো আসলে আপনার বর্ণাঢ্য জীবন, আপনি নানা দিকে নানা ধরনের কাজ করেছেন। আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে এখন যে আমাদের মন্ত্রিসভা, এবং সেখানে অনেকেই বলেন, যারা গবেষণা করেন তারা বলেন যে ব্যবসায়ীদের একটা দারুণ প্রাধান্য রাজনীতিতে। নুরুল ইসলাম বিএসসি কি আগে ব্যবসায়ী না আগে রাজনীতিবিদ? আমি আগে সমাজসেবক, সমাজসেবক, তারপরে রাজনীতিবিদ, তারপরে ব্যবসায়ী। আর আপনি যে ব্যবসায়ীর প্রাধান্যের কথা বলছেন, ব্যবসায়ীরা জানে কোথায় কোথায় খুঁত আছে, কোথায় অসুবিধা আছে, তারাই কিন্তু ওগুলো সমাধান করতে পারবে। আপনি জাপানে দেখেন, জাপানে যারা মন্ত্রিসভাতে অবস্থান নেয় তারা সবাই ব্যবসায়ী। এরকম ব্যবসায়ীরাই পারে। তো রাজনীতিবিদদেরও এখানে অংশগ্রহণ করা একান্ত দরকার, এবং রাজনীতিবিদদের সম্পৃক্ত করতে পারলে রাজনীতি আরও মুখর হবে, আরও সুন্দর হবে, আরও সাবলীল হবে। মুক্তিযুদ্ধের পরেও যে সমস্ত সংগ্রাম, বঙ্গবন্ধুর কে সপরিবারে হত্যা, তারপরে আওয়ামী লীগের চূড়ান্ত রকম দুর্দিন, কিংবা সবশেষ 1/11, সবসময় আপনি আমি দলের সঙ্গে ছিলেন, এবং এরশাদ বিরোধী আন্দোলনে আপনার একটা জোরালো ভূমিকা ছিল তখন চট্টগ্রামের নেতা হিসেবে। সেই এরশাদ সাহেবও এখন সরকারের অংশীদার, এবং সবকিছু মিলায় গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার জায়গাটি যে জায়গায়, সে জায়গায় দাঁড়িয়ে কখনো কখনো এক ধরনের আফসোস বা অনুশোচনা হয় নুরুল ইসলাম বিএসসি? আমার কোনো অনুশোচনা হয় না। এই জন্য আমি এমন একজন প্রধানমন্ত্রীর আন্ডারে কাজ করছি যিনি সমস্ত দেশটা তার মাথার মধ্যে রয়ে গেছে। সুতরাং উনি যে কথাগুলো বলেন একটা অক্ষর ভুল নেই, সমস্ত ডাটাগুলো তার মাথায় আছে। আমি গর্বিত যে আমি একজন দক্ষ প্রধানমন্ত্রীর সাথে কাজ করি। এখানে স্যার প্রশ্ন, যে পুরো বাংলাদেশটা একজন মানুষের মাথায় করে, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা দেখেছি যে কোনো সংকট, সেটা শিক্ষা নিয়ে হোক, সেটা ব্যবসা নিয়ে হোক, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীকে সমাধান করতে হয়। এখন প্রধানমন্ত্রীকে যদি সমাধান করতে হয়, তাহলে আপনাদেরকে যারা দীর্ঘদিন আমরা তার সহযোগী হিসেবে, পরীক্ষিত রাজনীতিক, আমরা সহযোগী হিসেবে কাজ করি। উনি নির্দেশ দেন, আমরা সহযোগী হিসেবে কাজ করি। আপনি আর কতদিন রাজনীতি করতে চান? আমি যতদিন বেঁচে থাকবো ততদিন করবো। মানে আপনি কি মনে করেন যে রাজনীতি করা, বিশেষ করে এরকম প্রশাসনিক দায়িত্ব পালন করা, মন্ত্রী হওয়া, সেটার জন্য কোনো বয়স বা কোনো কাঠামো থাকা উচিত? বয়স বা কাঠামো থাকে না, অভিজ্ঞতা থাকা উচিত, এবং তার ডেডিকেশন আর তার দেশপ্রেম থাকা উচিত। দেশের প্রতি তার প্রেম একান্ত আবশ্যক। দেশের প্রেম যদি না থাকে তাহলে মন্ত্রী হওয়া বা রাজনীতি করার কোনো মানেই হয় না, কোনো অর্থই হয় না। দেশের প্রেম থাকতে হবে। আমি আমার দেশের মানুষের কল্যাণে কাজ করছি, আমার দেশের জন্য কাজ করছি, আমার দেশের উন্নয়নের জন্য কাজ করছি। সুতরাং আমার দেশের প্রেম থাকতে হবে। জেবিএসসি মুক্তিযুদ্ধ করলেন, জেবিএসসি ভাষা আন্দোলন করলেন, সেই বিএসসি আজকে বাংলাদেশের মন্ত্রী। কিন্তু 71-এ নিশ্চয়ই আপনারা একটা স্বপ্নের বাংলাদেশ এঁকেছিলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে। সহজ প্রশ্ন হচ্ছে, সেই বাংলাদেশ আজকে কোথায় দাঁড়িয়ে? সেই বাংলাদেশ আমরা কোনো সময় হারিয়ে ফেলেছি, কোনো সময় আবার মনে হয়েছে উঠে এসেছে।
এখন মনে হচ্ছে যেন আগের আমার সেই স্বপ্নের বাংলাদেশ উঠে এসেছে এবং আমি সেই স্বপ্নের বাংলাদেশ যে আরও এগিয়ে যাবে সেই স্বপ্ন দেখছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে, আরও এগিয়ে যাবে, আরও আগাবে, সূর্যদের দেশে চলে যাবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠুক সেই প্রত্যাশা করছি। আপনাকেও স্বপ্ন। দর্শক, নুরুল ইসলাম বিএসসির যে প্রত্যাশা স্বপ্নের বাংলাদেশ, সেই বাংলাদেশের স্বপ্ন আমরাও দেখি। শেষ করতে হচ্ছে আজ। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।